বর্ষার বাসায় নিয়ে যাওয়ার পর ওখানে কি হলো কী করছে আমি জানি না। আমাকে বলল যে তাদের ওই রত্নার বাসার বাহিরে একটা রিসোর্টে তাদের ১০০-১৫০ লোকের আয়োজন করা হয়েছে। দিয়ে তায়েব ভাই থাকবে, রত্না কবির থাকবে, আরও অনেকেই থাকবে। পুলিশ অফিসারের নাম বললো, অনেকের নাম বলছে, ওরা থাকবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, আসলে তোমার দুলাভাইকে নিয়ে আসবো। আমি একমাত্র গার্জিয়ান বা এইসব আমি কিছুই জানতাম না, কারণ আমি তো জানিই না যে রাসেল যে কেউ যে নাই। পরে বলছে আপনার কেউ নাই, বসে যেটা বললো বাবা মা নেই, আপনি ওর গার্জেন হিসাবে আসেন। ওকে ফাইন, গেলাম। আমি আমার হাজব্যান্ডকে নিয়ে গেছি, কারণ আমার ওই জোর ঝামেলা না, দুজনের সাথে কথা হয়, দুজনের সব চ্যাটিং আমার কাছে আছে, সবার ভয়েস আছে আমার কাছে, আমি ডিলিট করিনি। আমি সব ডিলিট করে দিই, বাট এই দুজনেরটা আমি ডিলিট করি না, আমি জানি যে এই ঘটনা একটা ঘটতে পারে। আমি আগাম একটা মানে পাইছি, এই জন্য আমি ডিলিট করি, সব 3টা মোবাইলে আমার সব কিছু ডকুমেন্টস আছে। আচ্ছা, তো পরে ওদের বিয়ে নাকি আগে ডেট ছিল, আমাকে বলে নাই। কিন্তু আমি যখন নারায়ণগঞ্জে মিটিং করি, রাকিব ভাই, আমি আর রাসেল মিয়া, তখন রাকিব ভাইয়ের একটা পেমেন্ট দিতে হয়েছে। পেমেন্টের সময় আমি টাকাটা দেবো, যখন আমি বসছি একাই, রাসেল, আমি আর রাকিব ভাই, আবারও দীপজলা বাড়ির পরে আবারও আমি বলছি ভাই তুমি বিয়েটা করো না, তুমি 6টা মাস সময় নাও, কারণ তুমি নাটক করতে, সিনেমা করতেছো, তোমার সিনেমাটা আগে পাবলিশড হোক, একটু টাকা আর্ন করো, তারপরে তুমি বিয়েটা করো। রাকিব, হ্যাঁ, রাকিব ভাইয়ের প্রশ্ন করলে রাকিব ভাইয়ের ফোন করেন, ফোন নাম্বার দিয়ে দেবো, ওনাকেও বলছি। তো রাকিব ভাই বলছে হ্যাঁ আপার কথা শোনেন। আমার আবার ধারণা যে যেদিন কথাটা বলছে ওদিনই রাসেল অসুস্থ রাতে। আমার ধারণা হলো যে ও 6 মাস বিয়েটা পিছানোর জন্য হয়তো অসুস্থ হয়ে গেছে। মানে আমি তো পজিটিভ চিন্তা করি সবসময়, যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কথা রাখার জন্য বোধহয় রাসেল অসুস্থ হয়ে গেছে, 6 মাস পরে বিয়ের টাইম দিবে। পরে না, ওদের আবার গায়ে হলুটোল সব কিছুর আয়োজন রত্নার বাসায়। তা আমি আবার বর্ষার নাম্বার নিলাম, আমার কাছে বর্ষার নাম্বার ছিল না, বর্ষার নাম্বার দিল রাসেল আমাকে। দেওয়ার পর আমি বর্ষারা বললাম কী অবস্থা, বলে কি আপা আমার তো আজকে গায়ে হলুদ। আমি তাই বলো, আমাকে তো রাসেল বলে নাই। বলে কি আজকে গায়ে হলুদ, আমার খালা চাচি সব চলে আসছে আমাদের বাসায়, আমার তো গায়ে হলুদ। আমি সে কী বলো, আমি তো জানি না। তো বলে যে হ্যাঁ আপা। ঠিক আছে, তোমরা যদি ভালো মনে করো, ওরও মাথার ছাতা দরকার, তোমারও মাথার ছাতা দরকার, কারণ তুমিও ডিভোর্সি, মানে যে ওর হাজব্যান্ড মারা গেছে, আগেরটা হাজব্যান্ড ডিভোর্স করছে বর্ষার, আর রাসেলের তো কেউ নাই। আমি জানি যে ওর কেউ নাই রাসেল। পরে শুনে ওর বোন আছে, সবাই আছে, বর্ষা বলছে যেটা আর কি, আমি জানি না, বর্ষা আমাকে যেটা শেয়ার করেছে। তো পরে আমি করলাম, আমাকে বললো আপা আমি আপনাকে শাড়ি পাঠাচ্ছি। বর্ষা আবার যেই লাইভ করে একটা শোরুমে, সেখান থেকে আমাকে একটা শাড়ি পাঠাচ্ছে নীল রঙের। সেই শাড়িটা পরে আমি সিস্টার হেলেনে বিয়ের দিন লাইভ করেছিলাম, যে একটা ভালো কাজের সাথে। ওখানে আমি ভাবছিলাম যে আমাকে হয়তো উকিল দেবে, কিন্তু আমাকে উকিল দেয় না, উকিল দিয়েছে দিয়ে তায়েব ভাইকে, ওনার মেয়েকে। তো যাই হোক, কাবিনের সময় আমি বললাম তোমার যদি ভালোই বাসা থাকো, যেটা লাইভে সে বলছে, প্রেস কনফারেন্সটা আমাকে কে জানি পাঠাইলো। আমি বলছি যদি ভালোই বাসা থাকো তাহলে টাকার দরকার কি, তোমরা কাবিন এমনি করো। ওরা আমার হাজব্যান্ড আবার প্রতিবাদ করলো, বললো যে না, কাবিন করো 20 লাখ টাকা বা 10 লাখ টাকা। আমি ওকে ফাইন। আবার বর্ষা পর বললো না, আমি বলেছি যে যেহেতু ভালোবাসার বিয়ে, কাবিন ফ্যাক্ট না। মানে আমার হাজব্যান্ডের সাথে কাবিন নিয়ে আমরা তো জীবনে সংসার ভাঙার কল্পনাই করি না, কাবিন বড় ফ্যাক্ট না, ঠিক আছে। তো পরে আমার হাজব্যান্ড বললো যে 10 লাখ টাকা করেন। তো ঠিক আছে করো। বর্ষা আবার বললো যে না 1 টাকারই করুক, তাহলে এটা ভাইরাল হবে। আমি বলছি হ্যাঁ এটা ভাইরাল হবে, আমি বলছি এটা ভাইরাল হতে পারে, কারণ যে বর্ষা চৌধুরী এত বড় একটা সেলিব্রিটি, রাসেল মিয়া এত বড় একটা সেলিব্রিটি, 1 টাকার কাবিন করলে এটা সারা বাংলাদেশে একটা হই হই রই রই কাণ্ড হয়ে যাবে, আমি বলছি। হ্যাঁ, আচ্ছা আমি জানি না যেটাই হোক। এখন আমি জানি যে আমার রাকিব ভাই আমার সিনেমাতে বলছিল যে নিয়ে বুবলিকে আর নেবে, ওই যে এখন নতুন একটা নায়ক আছে, কি জানি নাম। না 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 নামটা ভুলে গেছে, মানে জনপ্রিয় একটা নায়ক, এবং বুবলিকে নেওয়ার কথা ছিল। পরে আবার শিরিন শিলাকে নেওয়ার কথা ছিল, পরে কেমনে কেমনে ওনারা এটা রেডি করছে। যাই হোক, পুরানো হিস্ট্রি বলতে চাই না, মানুষ তো প্রতারিত হয়েই শিখে। তো যাই হোক, আমি বলছি যে আবার আমি এটাও বলছি সত্যি কথা, যে ভাইয়ারের ছবি যেহেতু ফ্লপ হয়েছে, রাসেল মিয়া নায়ক হলে ছবিটা চলবে না, এটা সত্যি কথা আমি বলছি। রাকিব ভাইকে 1বার না 10বার বলছি। আমি বলছি রাকিব ভাই আপনি নেন, আরে নামটা ভুলে গেছে, নতুন প্রজন্মের একটা নায়ক, খুব ভালো, একটু দাড়ি আছে, কোথা কোথা, বুবলির সাথে ছবি করে বেশিরভাগই। তো বলছে আচ্ছা ঠিক আছে আপা, আমি বুবলির সাথে কথা বলি। হ্যাঁ, রওশন বোধ হয়, বা হ্যাঁ হ্যাঁ
যাই হোক ও ওই ছবি করবে, তখন রাকিব ভাই বললো ঠিক আছে আপা আপনি যেমনি বলবেন সেভাবেই হবে, যেহেতু আমি প্রডিউসার। পরে বললো আপা ওদের তো অনেক বাজেট হাই। পরে হোটেল সোনারগাঁতে গিয়ে আমরা কন্ট্যাক্ট করলাম ইয়ের সাথে, ওই যে মিশা সওদাগর ভাইয়ের সাথে। ওনাকে একটা অ্যামাউন্ট দিয়ে ওনাকে কন্ট্যাক্ট সাইন করালো। এর মধ্যে ওই যে অসুস্থ হলো, মানে এটা পুরানো কাহিনী আর বলতে চাই না, সিনেমা বাদ, সিনেমা নিয়ে আমি আরেকদিন প্রেস কনফারেন্স করব। তো পরে ওদের বিয়ে হবে, ওই হঠাৎ করে সকালবেলা শাড়ি পাঠাইলো, বলে কি আপা তুমি ওর শাড়ি পরে আসবে, আমি ব্লাউজ তো নাই, আমার ব্লাউজ পিস সাথে। তারপর আমি আমার অন্য একটা শাড়ির ব্লাউজ পরে নিয়ে পরে গেলাম। তো পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখি ওখানে দিয়ে তায়েব ভাই, রত্নাকবি তার হাজব্যান্ড, ও যে ডায়মন্ড আরেকটা কি কোম্পানির জানি, ও ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ডায়মন্ড ওয়ার্ল্ড না, হাউস, ডায়মন্ড হাউস, ওকে আমার মেয়ে জানে, হ্যাঁ ডায়মন্ড হাউস, উনি ছিলেন সমিন্দা। বর্ষা যারা যারা পরিচিত সবাই ছিল। রাসেলের পক্ষ থেকে আমি, রত্নাকবির হাজব্যান্ড, এরা হচ্ছে রাসেলের পক্ষ থেকে ছিল। কিন্তু আলটিমেটলি ও ইয়ে দিয়েছে, উকিল দিয়েছে হচ্ছে দিয়ে তাই ভাইয়ের মেয়েকে, ঠিক আছে, ওকে দিল। তারপরে বিয়ে হলো, আমি লাইভ করছিলাম, স্টার গল্প আসছিল, আর কয়েকটা চ্যানেল আসছিল, তুমি ছিলাম, আচ্ছা। তো ছিল। তো পরে বিয়ে হলো, বিয়ের পরে ওদের খুব ভালো ভালো ভিডিও দিত, রিলস দিত, ভিডিও দিত, আমার খুব ভালো লাগতো, আমি দেখতাম। আমি এমনি কাউকে ফলো করি না, মানে আমি কারো পেজকে ফলো করি না। আমার নিজের পেজ তো অনেক, আমার 14-15টা পেজ আমি ফলো করি, কিন্তু আমার এখানে আমি ইচ্ছা করে ওর ওখানে যেতাম, যে আমি ওকে, ও বর্ষা তখন আমার ফেসবুক ফ্রেন্ড না, পরে নিয়েছি, আমি রিসেন্ট নিয়েছি। তখন আমি বর্ষার ভিডিওগুলো দেখতাম, আমার ভালো লাগতো, আমি সে বোন তোমরা ভালো থাকো, আমি অনেক জায়গায় কমেন্টও করেছি, নর্মালি আমি কমেন্ট করি না, খুব কম করি। রিল টিল বানাতো, পরে মাঝে মাঝে দেখতাম যে আবার কঠিন 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 স্টেজটা দিত। পরে একদিন ফোন করে খুব কান্নাকাটি করলো, বর্ষা যে আপা ও আমাকে এই করছে সেই করছে, মারছে ধরছে। আমি যে কী বলো, গত 3 মাস যাবত কিন্তু বর্ষা আমার সাথেই, প্রতিদিন রাত্রে সকালে বিকালে ওর সাথে অ্যাটাচ থাকে, আমরা একসাথে খাইতেছি, আমাদের বাগানবাড়িতে ঘুরতেছি, নারায়ণগঞ্জ অফিসে যাচ্ছি, আমার মিরপুর অফিসেও লাইভ করতেছে, ও গত 3 মাস যাবত আমার সাথেই। তো ওই গল্প করতে করতে অনেক গল্প বললো, ও নির্যাতনের গল্প বললো, যে রাসেল আমাকে এইভাবে এ করতেছে ওই করতেছে। এর মধ্যে একটা ভিডিও ছাড়ছিল, টাকা চাওয়ার ভিডিওটা। তো আমি বললাম যে তুমি যদি সংসার, বর্ষা কিন্তু মেয়েটা আসলে সত্যিকার অর্থে ওকে ভালোবাসে, এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যে বর্ষা রাসেলকে ভালোবাসে, এবং ভালোবাসে বিধায় ও একটা ভয়েস দিছে আমাকে, যে আপু আমি তোমার মতো নারী এই পৃথিবীতে দেখি নাই, তুমি যেইভাবে নির্যাতন করি তোমাকে আমরা, মানে রাসেল বর্ষা দুজনে আমাকে নির্যাতন, মানে আমি মানসিকভাবে আসলে অত্যাচারিত। কারণ সারাক্ষণ যদি একটা পরিবার আমার কাছে এসে পড়ে থাকে তাদের সমাধানের জন্য, তখন কিন্তু একটা মানুষের পরিবার, ব্যবসা বাণিজ্য বলতে কিছুই থাকে না। তো আমার মেয়ে আমাকে বলে, আমার বোন আসে বিদেশ থেকে, সব আমাকে বলে আপা থাক, একটা মেয়ে তো বিপদগ্রস্ত, তুমি একটু ঠান্ডা মাথায় ওকে হ্যান্ডেল করো। রাসেলের সাথে আমার খুব কম কথা হয়, যখন বর্ষা আসে, বর্ষা আসলে আমি ফোনটা করি রাসেলকে। কিন্তু রাসেল সবসময় নেগেটিভ, বলে যে না আমি সংসার করবো না আপা, করবো না, কারণ আমি ওকে যে একটা দেখে বিয়ে করেছিলাম, ও এটা না, ও সংসার করবে না। আমি বুঝতে, ভাই দেখো বিয়ে তো মানুষের একদিন 2 দিনের সংসার না, বিয়ে যেহেতু করছো তুমি সংসারটা করো। আর বর্ষা তোমাকে ভালোবাসে, তোমাকে বর্ষা সত্যিকার অর্থে ভালোবাসে। এবং আমার 29শে আগস্ট আমার জন্মদিন ছিল, আমি ছিলাম কুমিল্লাতে, ওই ব্রাহ্মণপাড়া বুড়িচং